1972 সালে মুক্তি পাওয়া একটি সিনেমা যেটা শুধু গ্যাংস্টার মুভি না, বরং পুরো হলিউডের নিয়মই বদলে দিয়েছে। একজন ছেলে যে কখনোই অপরাধ জগতে ঢুকতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে বানিয়ে দেয় দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ডন। বিশ্বাসঘাতকতা, পরিবারের ভেতরের যুদ্ধ আর ক্ষমতার জন্য রক্তাক্ত খেলায় এখানে কেউই নির্দোষ থাকে না। শেষে যখন দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়, তখন বোঝা যায় একজন ছেলে আর নেই, জন্ম নিয়েছে এক গডফাদার। চলুন বন্ধুরা, এবার দ্য গডফাদার মুভিটিকে এক্সপ্লেন করা যাক। মুভিটি শুরু হয় 1945 সালে। সেই সময় আমেরিকায় সবচেয়ে বিখ্যাত ডন ছিলেন এই ব্যক্তি, যার নাম ছিল ভিটো। ভিটো ডনদের সকল পিতার পিতা, এবং তাই সবাই তাকে সম্মানের সাথে গডফাদার বলে ডাকে। এবং আজই ভিটোর মেয়ে কনির বিয়ে, তাই এখানে হাজার হাজার মানুষের মেলার আয়োজন করা হয়। ভিটোর 4 ছেলে রয়েছে: জ্যৈষ্ঠ পুত্র সানি, পরের পুত্র ফ্রেডো, তৃতীয় পুত্র মাইকেল এবং কনিষ্ঠ কনি, যার আজ বিয়ে হতে চলেছে। ছোট ছেলে মাইকেল তার গডফাদারের ব্যবসায় খুব একটা আগ্রহ নেই, সেজন্য সে তার বান্ধবীর সাথে তার পরিবার থেকে দূরে থাকে। এখানে সবাই সবকিছুকে এনজয় করছে, কিন্তু আজও অনেকে গডফাদারকে তাদের সমস্যার কথা বলেন এবং তার কাছ থেকে সাহায্য চান। এখানে একজন লোক গডফাদারকে বলতে থাকে কিছু লোক তার মেয়েকে গালিগালাজ করেছে, এমনকি তাকে খারাপভাবে মারধরও করেছে, এবং ওই লোকটি গুন্ডাদের কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য গডফাদারকে যে কোনো পরিমাণে অর্থ দিতেও রাজি হয়ে যায়। কিন্তু গডফাদার তাকে সাহায্য করতে অস্বীকার করে দেয়, কারণ এই লোকটি প্রথমে পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু জিনিস সেখানে কাজ করেনি। তাই সে গডফাদারের কাছে এসে তাকে টাকা দিয়ে কাজ করিয়ে নিতে চায়। তখনই গডফাদার উত্তর দেয়, আমি তোমার কুলি নই। এই কথাকেই শোনার পর লোকটি ক্ষমা চায় এবং সে গডফাদারের কাছে মিনতি করে যে আমি তোমার বন্ধুত্ব চাই গডফাদার। এরপরে গডফাদার তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু তিনি বলতে থাকেন এই কাজের জন্য আমার টাকা লাগবে না, কিন্তু একদিন আমার তোমার সাহায্য লাগবে, তুমি শুধু সেদিন আমাকে সাহায্য করো। এই কথাকেই বলে গডফাদার তার লোকেদেরকে সেই লোকটির মেয়ের সাথে যারা খারাপ ব্যবহার করেছিল তাদেরকে মারার জন্য পাঠিয়ে দেয়। গডফাদার সব জায়গার মধ্যে পরিচিত ছিল, বন্ধুদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, পুলিশ কর্মকর্তা, এমনকি বিচারকদের সাথেও তার হাত ছিল। এমনকি সবাই কনির বিয়েতে যোগ দিতেও এসেছে। ইনি গডফাদারের অত্যন্ত বিশ্বস্ত মানুষ, তার নাম হলো লুকা বারাসি, এবং ইনি হলেন গডফাদারের আইনজীবী এবং উপদেষ্টা টম। বিয়েতে গান গাইতে জনি নামক এক মহান গায়ক আছে, কিন্তু কিছুক্ষণ পর সে গডফাদারের কাছে যায় এবং কান্নাকাটি শুরু করে গডফাদারকে বলতে থাকে তার বাজার কমে যাচ্ছে। সিনেমায় জ্যাক নামের একজন স্টুডিও পরিচালকের সাথে তার দেখা হয়, এমনকি সে তার কাছে সুযোগ চাইতেও গিয়েছিল, কিন্তু জ্যাক তাকে রোল দিতে অস্বীকার করেন। এই কথাকে শোনার পর গডফাদার জনিকে থাপ্পড় মারে এবং বলে সে যেন বাচ্চার মতো যেন কান্নাকাটি না করে। তুমি তোমার পরিবারের সাথে 1 মাসের জন্য ছুটিতে যাও এবং তুমি জ্যাকের সিনেমার হিরো হবে। এরপরেই জনি বলতে থাকে 1 সপ্তাহের মধ্যে সিনেমাটির শুটিংও শুরু হবে, তাহলে সে 1 মাস পর রোল পাবে কিভাবে? তখনই গডফাদার বলতে থাকে দেখো ছেলে, তুমি তোমার বাবাকে বিশ্বাস করো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার বাবারও বাবা, আসলে গডফাদার। এই জন্যই তুমি এখন নিজের পরিবারের সাথে থাকো, আমি বললেই শুটিং শুরু হবে। এরপরে গডফাদার টমকে স্টুডিও ডিরেক্টর জ্যাকের কাছে পাঠায়। এখানে জ্যাক বলতে থাকে আমি গডফাদারকে অনেক সম্মান করি, কিন্তু আমি জনিকে সুযোগ দিতে পারি না, কারণ সে খুব খারাপ মানুষ। তারপর সে টমকে তার সেরা এবং সবচেয়ে দামি কালো ঘোড়ার জাত দেখায় এবং বলে যে এটি এক প্রকারের বিশেষ ঘোড়া। এরপরে তারা দুজনেই ডিনার করে এবং জ্যাক জানায় যে সে একজন নতুন নায়িকাকে প্রশিক্ষণ দিয়েছে, এতে লাখ লাখ টাকা খরচও হয়েছে, কিন্তু সেই জনি তছনছ করে দিলেন নতুন অভিনেত্রীর জীবন। বলুন তো আমি কিভাবে আমার ছবিতে এমন ঘৃণ্য লোককে নিয়োগ করতে পারি? টম উঠে বলে আমি গডফাদারকে তোমার উত্তর বলবো। এখন এখানে জ্যাক একটু নার্ভাস এবং রাতের খাবারের পর সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে তার হাতে থাকে রক্ত, আছে শুধু রক্ত, শুধু হাত নয়, সারা বিছানা রক্ত ভেজা। জ্যাক ঘাবড়ে গিয়ে বিছানার চাদরটি সরিয়ে ফেললে তিনি দেখতে পান তার প্রিয় কালো ঘোড়াটির কাটা মাথাটি সেখানে পড়ে আছে। সে বুঝতে পারে যে গডফাদারের লোকেরা নিশ্চয়ই এই কাজকে করেছে। এরপরে আমরা 16 জন নামে একজনকে দেখতে পাই, যে একজন মাদক ব্যবসায়ী। তিনি এখানে এসেছেন গডফাদারের সাথে দেখা করতে। সে গডফাদারকে তার ব্যবসায় $1 মিলিয়ন বিনিয়োগ করার প্রস্তাব দেয় এবং সে বলে সে একই বছরে গডফাদারকে $4 মিলিয়ন লাভ দিবে, কিন্তু গডফাদার এই কাজকে নিষেধ করে দেয়, কারণ এটা জুয়া, ক্লাব, ক্যাসিনো ইত্যাদির কথা হলে ঠিক ছিল, কিন্তু গডফাদার মাদক ব্যবসার সাথে জড়াতে চায় না, কারণ এতে সরকারি দপ্তরের সঙ্গে তার যোগাযোগ ভেঙে যায়। কিন্তু গডফাদারের ছেলে সানি বলেন আমরা এটাকে করব। আসলে তিনি ব্যবসায় আগ্রহী, কিন্তু গডফাদার তাকে থামিয়ে রুমের কর্নারে
ভ্যানের মধ্যে নিয়ে যায়। এখন যখন সে একা, সে সানিকে বলে আমি যখন কথা বলি তখন আর কেউ কথা বলবে না এবং বাইরের কেউ যেন না জানতে পারে যে তুমি এই ব্যবসায় আগ্রহী। এর কিছু সময় পরে গডফাদারের কাছে একটি বুকে এসে যায়, যেটিকে আসলে জনি গডফাদারকে পাঠিয়েছিল। আসলে জ্যাক ভয় পেয়ে গিয়ে জনিকে নিজের মুভির মধ্যে নিয়ে নিয়েছে। এরপরে আমরা জানতে পারি যে টাটা গিলার নামক একটি গ্যাংস্টারের পরিবার আছে যারা গডফাদারের প্রতিদ্বন্দ্বী। এখন যখন গডফাদার 16 জোর বিজনেসকে না বলে দিয়েছিল, এই জন্যই গডফাদার লুকা ব্রাসিকে ডাকেন এবং তাকে বলেন আমার সাথে লড়াই করে তুমি তাগালিয়া গ্যাং এর মধ্যে যোগ করে নাও এবং তাগালিয়া এবং 16 জোর মধ্যে কি পরিকল্পনা চলছে সে সম্পর্কে আমাকে জানিয়ে দাও। এখানে লুকা ব্রাসি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না এবং অবিলম্বে সে কাজ করা শুরু করে দেয়। তিনি একটিবারেই তাগালিয়া গ্যাং এর সাথে দেখা করেন। তারা জানতে পেরেছে যে লুকা ব্রাসিকে গডফাদার থেকে আলাদা করা হয়েছে এবং তারা লুকা ব্রাসিকে তাদের টিমের মধ্যে নিতে চায়। এই জন্য লুকা ব্রাসিকে তাদের দলে যোগ দিতেও বলা হয়। এখানে লুকা ব্রাসিও সম্মত হন কারণ এটি তার পরিকল্পনার মধ্যেই ছিল, কিন্তু তাদগালিয়ারা জানে যে এটি একটি চতুর ফাঁদ যা গডফাদারের দ্বারা স্থাপন করা হয়েছে। তাই তারা লুকা ব্রাসিকে একটি জায়গার মধ্যে নিয়ে যায় এবং তাকে হত্যা করে দেয়। তারপর তাদগালিয়া গ্যাং গডফাদারের উপদেষ্টা টমকেও তুলে নেয়। এরপরে গডফাদার একটি জায়গার মধ্যে তার ড্রাইভারের সাথে কিছু ফল কিনছিল। ঠিক তখনই দুজন লোক ছুটি আসে তার দিকে। তার বন্ধু গাড়িতে থাকায় গডফাদার তৎক্ষণাৎ গাড়ির কাছে যায়, কিন্তু তারপর তারা একটানা গুলি চালায় এবং গডফাদার বেশ কয়েকটি গুলির দ্বারা বিদ্ধ হয়ে যায়। এদিকে গডফাদারকে বাঁচাতে ড্রাইভারও বন্দুককে তুলে নেয়, কিন্তু ওই দুটো লোক ড্রাইভারকেও গুলি মারে এবং সে নিচে পড়ে যায়। অপরাধ করার পর ওই দুটি লোকই ওই জায়গা থেকে চলে যায়। গডফাদারের অবস্থা খুবই খারাপ এবং মনে হচ্ছে তিনি এখন মারা যাবেন। নিউজ পেপারের মধ্যে খবরকে পড়ে মাইকেল সোনিকে কল করে। সোনি বলতে থাকে তার বাবার অবস্থা খুবই খারাপ রয়েছে, এই জন্যই তুমি এখানে তাড়াতাড়ি চলে আসো। এরপরেই পুরো শহরের মধ্যে এই খবরটি ছড়িয়ে যায় যে গডফাদার এখন মারা গিয়েছে। এরপরেই সরোজ টমকে বলতে থাকে গডফাদারকে আমরা এখন মেরে দিয়েছি, এই জন্যই এখন আমি তার ছেলে সানির সাথে বিজনেস করব, কারণ সে ওই দিন আমার ডিলকে পছন্দ করেছিল। কিন্তু গডফাদার তাকে থামিয়ে দেয়। সরোজ এখানে বলতে থাকে তুমি তাকে কনভিন্স করার চেষ্টা করো। এর উত্তরে টম বলতে থাকে হ্যাঁ আমি নিজের তরফ থেকে পুরো চেষ্টা করব। এই কথাকেই বলার পর সে ওই জায়গা থেকে চলে যায়, কিন্তু এরপরে জানতে পারা যায় যে 5টি গুলি লাগার পরেও গডফাদার এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। এখানেই সবাই বুঝতে পেরে যায় যে গডফাদার কোন লেভেলের লোক। সানি, মাইকেল, ফ্রেডো এবং তাদের একটি সাথী তাদের সাথে বসে ডিসকাস করতে থাকে তাদের আগে কি করা উচিত। এখানে টম তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে যে গডফাদার এখন না থাকার জন্য তাদের গ্যাং এখন খুবই দুর্বল হয়ে গিয়েছে, এই জন্য এখন আমাদের সোলোজের সাথে বিজনেস করে নেওয়া উচিত। তখনই একটি লোক দরজা খোলে এবং সে বলতে থাকে যে তোমাকে তো আমরা বাইরে ওয়েট করার জন্য বলেছিলাম, তাহলে তুমি এখানে ভেতরে কেন এলে? এর উত্তরে সে বলতে থাকে তাদের জন্য কি পার্সেল এসেছে। এখানেই তিনটি ভাই বুঝতে পেরে যায় যে তারা যখনই মিটিং করে থাকে তখন এই লোকটি আমাদের সমস্ত কথাকে শুনে তাকালিয়া গ্যাংকে সবকিছুই বলে দিত। এরপরে তিনটি ভাই মিলে নিজের সাথীদেরকে বলতে থাকে তুমি যেন ওই লোকটিকে শেষ করে দাও। এরপরে সে ওই লোকটিকে একটি খালি জায়গার মধ্যে নিয়ে গিয়ে তাকে মেরে দেয়। অন্যদিকে মাইকেল, যে নিজের বাবার বিজনেস থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করত, সে গডফাদারের অবস্থাকে দেখে তার সাথেই থাকার সিদ্ধান্তকে নিয়ে নেয়। এই জন্যই সে নিজের গার্লফ্রেন্ডের সাথেও ব্রেকআপ করে নেয় এবং সে নিজের বাবার সাথে দেখা করতে এসে যায়। ওখানেই মাইকেল জানতে পারে যে হসপিটালে তার বাবার সিকিউরিটির জন্য তাদের কোনো লোকই ওখানে উপস্থিত ছিল না। এই জন্য সে খুব তাড়াতাড়ি সানিকে কল করে বলতে থাকে বাবাকে মেরে দেওয়ার জন্য অনেক লোকই ব্যস্ত হয়ে রয়েছে এবং কেউ যদি কিছুকে করে দেয় এবং আমাদের গ্যাংয়ের লোকেরা এখানে কেন নেই। এর উত্তরে সানি বলতে থাকে তুমি ওখানেই থাকো, আমি আসছি। এখানেই মাইকেল নার্সকে সবকিছু জিজ্ঞাসা করতে থাকে, যেখানে নার্স মাইকেলকে বলতে থাকে তাদের গ্যাংয়ের লোকদেরকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছে। তখনই মাইকেল বুঝতে পেরে যায় যে কিছু তো খারাপ হতে চলেছে। এই জন্যই সে এবং নার্স মিলে গডফাদারকে অন্য একটি রুমের মধ্যে শিফট করিয়ে নেয়। এরপরে গডফাদারকে দেখার জন্য একটি লোক বুকে নিয়ে আসে। মাইকেল তাকে থামিয়ে বলতে থাকে তুমি এবং আমি এখানে দেখাশোনা করব এবং কেউ যদি আসে তাহলে তুমি এমন ভাবে বিহেভ করো যাতে তাদের মনে হয় যেন তোমার কাছে গান রয়েছে, কিন্তু আসলে তো তাদের দুজনের কাছে কোন রকম গান ছিল না। যেমন মাইকেল চিন্তা করেছিল তেমনই গডফাদারকে মারার জন্য একটি গ্যাং চলে আসে। মাইকেল এবং তার সাথী ধীরে নিজের কোটের মধ্যে নিজের হাতকে ঢুকিয়ে দেয় যাতে সবার মনে হতে পারে তাদের কাছে গান রয়েছে এবং তাদের দুজনের ওই অ্যাকশনকে দেখেই ওই গ্যাংয়ের লোকেরা ওখান থেকে চলে যায়। কিছু সময় পর ওখানে পুলিশ অফিসার মার্ক এসে তাদের দুজনকেই বকতে
থাকে এবং সে বলতে থাকে, আমি তোমাদের গ্যাংয়ের সমস্ত লোককেই ধরে নিয়েছি এবং তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমাদেরকেও আমরা অ্যারেস্ট করে নেব। আসলে পুলিশ অফিসার মার্ক তাকালিয়া গ্যাং এর সাথে জুড়ে ছিল এবং তাকালিয়া গ্যাং এর লোকেরা তাকে বলে দিয়েছিল যে এখনো হসপিটালের মধ্যে গডফাদারের লোকেরা দাঁড়িয়ে রয়েছে, এই জন্য সে খুব তাড়াতাড়ি এখানে চলে এসেছে। এখানে মাইকেল থেকে জিজ্ঞাসা করতে থাকে এই খারাপ কাজের জন্য টাকালিয়া গ্যাং তাকে কত টাকা দিয়েছে। এই কারণে পুলিশ অফিসার মার্ক রেগে গিয়ে মাইকেলের উপর হাত উঠায়। এই সময়ের মধ্যে সানি এবং তাদের লোকেরা ওখানে এসে যায়। এখন পুলিশ আর কিছুই করতে পারে না। এখানে ষোলজো যাইতো গডফাদার যেন মারা যায় এবং গডফাদারের সমস্ত রাইভেল গ্যাংই তাকে সাপোর্ট করত। ষোলজো বুঝতে পেরে যায় যে গডফাদারকে এখন মারা খুবই একটি কঠিন কাজ। এই জন্য সে সানিকে কল করে বলতে থাকে সে তাদের গ্যাং এর সাথে মীমাংসা করে নিতে চায়, কিন্তু আমি মাইকেলের সাথে দেখা করতে চাই। এই কথাকে সানি মাইকেলকে বলে দেয়, যার উত্তরে মাইকেল বলতে থাকে ষোলজোর সাথে অবশ্যই অফিসার মার্ক থাকবে এবং আমি তাদের দুজনের সাথে দেখা করতে যাব এবং আমি তাদের দুজনকেই মেরে দেব। এই আইডিয়াটা তো ভালো ছিল, কিন্তু তাদের দুজনের কোন জায়গার মধ্যে মিটিং হতে চলেছে সেটির সম্বন্ধে তারা কিছুই জানে না। এমনকি মাইকেল ওই জায়গার মধ্যে কোন রকম গান কেউ নিয়ে যেতে পারে না, কারণ ষোলজো এবং মার্ক অবশ্যই তার চেকিং করবে। এই জন্য সে এটিরও একটি প্ল্যানকে বানিয়ে নেয়। সানি পুলিশ অফিসার মার্কের অ্যাসিস্ট্যান্টের খুবই ভালো একজন বন্ধু এবং সে এটির সাহায্যে জানতে পেরে যায় যে মিটিং কোন হোটেলের মধ্যে হতে চলেছে এবং তাদের প্ল্যান ছিল এই যে মিটিং এর আগে তাদেরই গ্যাংয়ের একটি লোক ওই হোটেলের বাথরুমের মধ্যে একটি গানকে রেখে আসবে এবং মিটিং এর মাঝখানে মাইকেলকে ওয়াশরুম যাওয়ার বাহানা দিতে হবে। এরপরে মাইকেল লুকিয়ে ওই গানকে নিজের সাথে নিয়ে চলে আসবে। এরপরে সে ষোলজো এবং মার্ককে ওখানেই মেরে দিবে। প্ল্যানের অনুসারে মাইকেল একটি জায়গার মধ্যেই ওয়েট করে এবং ষোলজো এবং মার্ক তাকে পিক আপ করে নেয় এবং তারা ওই হোটেলের মধ্যেই পৌঁছে যায়, যে হোটেলের ওয়াশরুমের মধ্যে একটি গানকে লুকোনো ছিল। এখানেই ষোলজো বলতে থাকে, আমার তোমার বাবাকে শুট করা উচিত ছিল না, কারণ সেও তো আসলে আমার গডফাদার, কিন্তু সে আমার ডিলকে না করে দিয়েছিল, এই জন্য আমি খুবই রেগে যাই। এর উত্তরে মার্ক বলতে থাকে, আমারও তোমার উপর হাত উঠানো উচিত ছিল না, কিন্তু তুমি তো কিছু বেশিই বলে দিয়েছিলে। মাইকেল চুপচাপ তাদের দুজনের সমস্ত কথাগুলোকে শুনছিল। এরপরে মাইকেল বলতে থাকে, আমার একটু ওয়াশরুম যেতে হবে। তখনই ষোলজো তাকে থামিয়ে তার চেকিং করাতে শুরু করে, যাতে মাইকেলের কাছে কোন রকম গান না থাকে। সবকিছুই ক্লিয়ার থাকার পর তারা দুজনেই মাইকেলকে ওয়াশরুম যেতে দিয়ে দেয়। এরপরে মাইকেল ওয়াশরুমের মধ্যে গিয়ে ওখানের মধ্যে লুকোনো গানকে নিজের পকেটের মধ্যে নিয়ে নেয় এবং সে আবার ফেরত এসে চুপচাপ খেতে শুরু করে দেয় এবং সে সঠিক সময়কে বুঝে ষোলজো এবং মার্কের মাথার উপর গুলি মেরে দেয়। এখানেই মাইকেল তাদের দুজনকে শেষ করে দিয়ে একটি প্রপার গ্যাংস্টারের মতোই বেরিয়ে আসে। এখন মাইকেল যদি বেঁচে থাকতে চায় তাহলে তাকে অবশ্যই এই শহর থেকে বেরিয়ে চলে যেতে হবে। এই জন্যই সে ভেবে নেয় যে তাকে এখন ইটলি যেতে হবে। ষোলজো এবং মার্কের মৃত্যু হয়ে যাওয়ার পর বাকি সমস্ত গ্যাংস্টারের গ্যাংগুলো গডফাদারের এগেনস্টে এসে যায়। এরপরে টম খবরের কাগজের মধ্যে নিউজ ছাপায় যে পুলিশ এবং ষোলজোর সাথে অবশ্যই কিছু কানেকশন ছিল, যার ফলে পুলিশ ডিপার্টমেন্টের ইমেজ অনেকটাই খারাপ হয়ে যায়, যার জন্য এই প্রবলেমটি কিছুদিনের জন্য সলভ হয়ে যায়। এর কিছুদিন পরে গডফাদারের শরীর অনেকটাই ঠিক হয়ে যায় এবং তাকে ডিসচার্জ করিয়ে তার ঘরের মধ্যে চিকিৎসা করা হতে থাকে। গডফাদারের সাথে দেখা করার জন্য অনেক মানুষই তার ঘরের মধ্যে আসতে থাকে, এর ফলে তাদের ঘরই পুরো ভর্তি হয়ে যায়। এরপরে সানি এবং টম গডফাদারকে বলতে থাকে, ষোলজো এবং মার্ককে মাইকেল মেরে দিয়েছে, কিন্তু আমরা খবরের মধ্যে ছাপিয়ে দিয়েছি যে ষোলজো এবং পুলিশদের মধ্যে কিছু লিঙ্ক রয়েছে, যার ফলে কেউই এখন আমাদের উপর সন্দেহ করছে না। এই সমস্ত কথাগুলোকে শোনার পর গডফাদার অনেকটাই অবাক হয়ে যায়, কারণ মাইকেল কখনোই এই সমস্ত জিনিসগুলোর মধ্যে ইনভলভ হতে চাচ্ছিল না, কিন্তু সে নিজের পিতাকে বাঁচানোর জন্য এই সমস্ত কাজগুলোকে করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই মাইকেল ইডলির মধ্যে পুরোপুরিভাবে সেফ রয়েছে এবং সে চারিদিকে ঘুরে ঘুরে খুব এনজয়ও করছে। এরপরে সে একদিন একটি টাউনের মধ্যে একটি মেয়েকে দেখতে পায়, যাকে সে খুবই পছন্দ করে নেয়। এমনকি ওই মেয়েটিও মাইকেলকে দেখতে থাকে। এরপরে মাইকেল এবং তার বন্ধুরা ওই মেয়েটির প্রশংসা করতেও থাকে, কিন্তু তখনই একটি লোক এসে তাদেরকে বকে দেয়, কিন্তু ওই লোকটি আর কেউ নয়, বরং ওই মেয়েটির পিতা ছিল।
এখানে মাইকেল বলতে থাকে সে হলো গডফাদারের তৃতীয় ছেলে এবং আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। গডফাদারের নামকে শোনার পর ওই লোকটি তার মেয়ের বিয়ের জন্য তাড়াতাড়ি রাজি হয়ে যায় এবং সে মাইকেলকে নিজের ঘরের মধ্যে নিয়ে যায়। এরপরে মাইকেল ওই মেয়েটিকে নিজের একটি চেন গিফট করে দেয় এবং ওই মেয়েটি খুব তাড়াতাড়ি ওই চেনকে পরে নেয় এবং এমন ভাবে শুরু হয়ে যায় তাদের লাভ স্টোরি। এমনকি তাদের বিয়ের ডেটও ফিক্সড হয়ে যায়। এরপরে সানি নিজের বোন কনির সাথে দেখা করার জন্য এসে যায়, কিন্তু তার মুখ তো ফুলে রয়েছে এবং মনে হচ্ছে তার হাজবেন্ড কার্লো তাকে খুবই মেরেছে। সানি তো এই জায়গার মধ্যে খুবই রেগে যায়, কিন্তু সে সানিকে বলতে থাকে সে যেন কার্লোকে না মারে। এর উত্তরে কার্লো বলতে থাকে হ্যাঁ আমি তাকে পুরোপুরি ভাবেই মারবো না। এর পরের সিনের মধ্যেই সানি কার্লোকে একটি ডাস্টবিনের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপরে সে তাকে উঠিয়ে তার পেটের উপর 4 থেকে 5টি পাঞ্চো মারে। এরপরে সে পাবলিকদের সামনে আরো তাকে খারাপ ভাবে মারতে থাকে। এরপরে সে বলতে থাকে ভবিষ্যতে যদি আমার বোনের উপর হাত উঠানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে পুরোপুরি ভাবেই মেরে দেবো, বুঝেছো? এই ওয়ার্নিং কে দেওয়ার পর সানি ওই জায়গা থেকে চলে যায়। এই পরিস্থিতির মধ্যেই মাইকেলের ইল্লির মধ্যে বিয়ে হচ্ছিল, এমনকি সে এই পরিস্থিতির মধ্যে খুবই খুশিও ছিল। অন্যদিকে আমেরিকার মধ্যে মাইকেলের যে গার্লফ্রেন্ড ছিল সে টমকে একটি লেটার দিয়ে বলতে থাকে সে প্লিজ যেন এই লেটারটিকে মাইকেলের কাছে পাঠিয়ে দেয়। এর উত্তরে টম বলতে থাকে এই লেটারকে যদি আমি মাইকেলের কাছে পাঠাই তাহলে আমাদের বিরোধী গ্যাংগুলো মাইকেলের সম্বন্ধে সবকিছুই জানতে পেরে যাবে, এমনকি তাকে তারা মেরেও দিতে চাইবে। এই জন্য যখন সে ফেরত আসবে তখনই তুমি এই লেটারটিকে তাকে দিয়ে দিবে। এর পরের সিনে আমরা দেখতে পাই কার্লো নিজের ঘরের মধ্যে পৌঁছে গিয়েছে। এরপরে সে আবার কনিকে টর্চার করতে শুরু করে দেয়। এর উপরে তার সাথে আরেকটি মেয়ের অ্যাফেয়ারও চলছে। কনি তাকে বোঝাতে থাকে সে যেন ওই মেয়েটিকে ছেড়ে দেয়, কিন্তু সে তো তার কোন রকম কথাকেই শোনেনি। এই জন্যই কনি নিজের সামনে দেখা সমস্ত জিনিসগুলোকেই ছুঁড়তে শুরু করে দেয়। কনি এই সময়ের মধ্যে প্রেগনেন্ট তো ছিল, কিন্তু এরপরেও কার্লো তাকে বেল দিয়ে মারতে শুরু করে দেয়। এই জন্যই কনি আবার সানিকে কল করে এবং সে বলতে থাকে এইবারে আমি তাকে আর ছাড়বো না। এই জন্য সে খুব তাড়াতাড়ি কনির ঘরের দিকে যেতে শুরু করে দেয়, কিন্তু টম তাকে একাই ছাড়তে চাচ্ছিল না। এই জন্যই সে নিজের গ্যাংকে নিয়ে তাকে ফলো করতে শুরু করে দেয়। এরপরে সানি একটি টোল গেটের কাছে পৌঁছে যায়, যেখানে কয়েকটি লোক তাকে ঘিরে নিয়ে তার উপর গুলি চালাতে শুরু করে দেয় এবং সে এই জায়গার মধ্যেই মারা যায়। কিন্তু এরপরেও গ্যাংটি বারবার তার উপরে শুট করতে শুরু করে, কারণ ওই গ্যাংটি চাইছিল সে যেন তার পিতার মতো আবার বেঁচে না যায়। যতক্ষণে টম এবং তার লোকেরা ওই জায়গার মধ্যে পৌঁছায় ততক্ষণে অপর গ্যাংটি ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই গডফাদার এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে, এখন সে চলাফেরা করতেও শুরু করে দিয়েছে। এবং যখন টম তাকে বলতে থাকে সানি এখন মারা গিয়েছে, তখন গডফাদার বলতে থাকে সানিকে কোন গ্যাংয়ের লোকেরা মেরেছে এবং এই কথাটিকে আগে নিয়ে যাওনি, কারণ এখন আমি কারোর সাথে রিভেঞ্জ নিতে চাইনি এবং সবকিছুকে এখন আমি শেষ করে দিতে চাই। টম তো সানির জন্য খুবই ইমোশনাল ছিল, এই জন্যই সেখানে কাঁদতেও শুরু করে দেয়, কিন্তু গডফাদার তাকে শান্ত করিয়ে দেয় এবং সে সমস্ত গ্যাংস্টারদের জন্য একটি মিটিংকে আয়োজন করার জন্য বলে দেয়। এখানে তাদের এমন একটি লোকের দরকার ছিল যে সমস্ত গ্যাংয়ের সাথে কন্ট্যাক্ট রাখতো এবং এটি সেই লোক ছিল যে কনির বিয়ের দিন গডফাদারের কাছে সাহায্য চেয়েছিল নিজের মেয়ের জন্য। ওই দিন গডফাদার বলেছিল তার টাকার দরকার নেই, কিন্তু যখন আমার তোমার সাহায্যের দরকার হবে তখনই আমি তোমাকে ডেকে নেব। ওই লোকটিও আসলে গডফাদারকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। এর কিছুক্ষণ পরে গডফাদার সানির ডেড বডিকে দেখে, তার বডিকে আসলে গুলির দ্বারা ছিদ্র করা হয়েছে। গডফাদার নিজের ছেলের এরকম খারাপ মৃত্যুকে দেখে কাঁদতে শুরু করে দেয়। অন্যদিকে ইডলির মধ্যে মাইকেল নিজের ওয়াইফের সাথে ঘুরছিল, তখনই তার কাছে খবর এসে যায় যে সানি এখন মারা গিয়েছে এবং সে একাই আমেরিকা যাওয়ার সিদ্ধান্তকে নিয়ে নেয়। সে নিজের ওয়াইফকে তার ঘরের মধ্যেই রেখে যাওয়ার সিদ্ধান্তকে নিয়ে নেয় যাতে সে সেফ থাকতে পারে। এরপরেই একটি লোক মাইকেলের গাড়িকে রেডি করছিল, কিন্তু ওই লোকটি গাড়ির মধ্যে কিছু রেখে দিয়ে চলে যায় এবং মাইকেল ওই লোকটিকে দেখে নেয়। এই জন্যই সে তাকে জিজ্ঞাসা করে তুমি ওই কারের মধ্যে কি রেখেছ। এরপরে ওই লোকটি ওই জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে, এমনকি তাকে অনেকটাই নার্ভাসও দেখায়। মাইকেল পেছন ঘুরে গাড়ির দিকে তাকায় এবং তার কারের মধ্যে তার ওয়াইফ ছিল এবং সে তার ওয়াইফকে বলতে থাকে গাড়ি থেকে বেরিয়ে পড়ো, কিন্তু এই সময়ের মধ্যে কারটি ব্লাস্ট হয়ে যায় এবং তার ওয়াইফের স্পট ডেড হয়ে যায়। মাইকেল এই জায়গার মধ্যে পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। এখানে গডফাদার সমস্ত গ্যাং লিডারের সাথেই দেখা করে, যেখানে তাকালিয়া গ্যাংয়ের লিডার ফিলিপও এসেছিল। নেশার পদার্থর ডিলার সোলোজো আসলে তারই ছেলে ছিল। বাকি সমস্ত গ্যাং লিডার গুলো বলতে থাকে তারা যেন নিজেদের টেবিলের মধ্যে নিজেদের নেশার পদার্থকে রেখে দেয়, কিন্তু গডফাদার আগে তো এই সমস্ত জিনিসের বিরুদ্ধে ছিল।
এবং এর জন্যই তাদের মধ্যে কাজও হতে পারছিল না। এমনকি এই জিনিসের জন্যই তাদের মধ্যে গ্যাং ওয়ার হচ্ছিল। কিন্তু তখনই গডফাদার বলতে থাকে, আমার নেশার জিনিসগুলোকে নিয়ে আর কোনো রকম প্রবলেম নেই, এই জন্য তোমাদের যেখানে ইচ্ছে তোমরা সেখানেই ওই নেশার পদার্থকে ব্যবহার করতে পারো। এখানে বাকি সমস্ত গ্যাংস্টাররা মনে করতে থাকে হয়তো গডফাদার নিজের ছেলে সানির মৃত্যু হয়ে যাওয়ার জন্য আবার গ্যাং ওয়ার শুরু করে দিতে চলেছে। তখনই গডফাদার সবাইকে প্রমিস করে যে আমি এবং আমার গ্যাংয়ের লোকেরা কেউ আর কারো উপর অ্যাটাক করবে না। আমার ছেলে মাইকেল ইল্ডির মধ্যে লুকিয়ে রয়েছে এবং সে আবার ফেরত আসতে চায়, এবং আমি চাই সে যখন আবার ফেরত আসে তার উপরে কেউ যেন আর গ্যাং অ্যাটাক না করে। এই জন্যই যতক্ষণ পর্যন্ত সে সেফ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কারো উপরেই অ্যাটাক করব না। কিন্তু মাইকেলের যদি কিছু হয়ে যায় তাহলে এখানে আর কোনো গ্যাংই বেঁচে থাকতে পারবে না। এই কথাকে সমস্ত গ্যাংয়ের লোকেরাই মেনে নেয়। ফিলগোর ছেলে সরোজও মারা গিয়েছিল, অন্যদিকে গডফাদারের ছেলে সানিও মারা গিয়েছিল। এই জন্যই হিসাব বরাবর হয়ে গিয়েছে। এই জন্য এরপর থেকে কেউ কার উপর অ্যাটাক করবে না। এই কথাকেই বলার পর গডফাদার এবং ফ্লিপও একে অপরকে হ্যাক করে নেয়। এরপরে আমরা দেখতে পাই মাইকেল ইটালি থেকে ফেরত এসে গিয়েছে এবং সে নিজের পুরনো গার্লফ্রেন্ডকে নিজের ঘরের মধ্যে ডেকে নেয়। সে তো আসলে তো আসতে যাচ্ছিল না, কিন্তু মাইকেল তাকে কনভিন্স করে এখানে নিয়ে আসে। এরপরে গডফাদার খুবই বড় একটি সিদ্ধান্তকে নেয় এবং সে বলে আজ থেকে মাইকেলই হলো এই গ্যাং এর লিডার, এমনকি সেই সমস্ত বিজনেস গুলোকে দেখবে। গ্যাং এর অনেক লোকেরাই গডফাদারের এই কথাকে শুনে অনেকটাই অবাক হয়ে যায়, কিন্তু গডফাদার তাদেরকে বোঝাতে থাকে যে আমার উপর বিশ্বাস রাখো, আমি কোন রকম ভুল সিদ্ধান্তকে নেইনি। এরপরে এই গ্যাং এর সমস্ত লোকেরাই এই কথাকে মেনে নেয়। মাইকেল যে আসলে এই গ্যাং এর লিডার ছিল, সে টমের অ্যাডভাইজারের পদকে সরিয়ে গডফাদার অর্থাৎ নিজের পিতাকেই নিজের অ্যাডভাইজার বানিয়ে নেয় এবং এখন থেকে টম শুধুমাত্র তাদের লয়ার হিসাবেই কাজ করবে। এমন ভাবেই কয়েক বছর পেরিয়ে যায়। এই সময়ের মধ্যে মাইকেল লস ভেগাসের মধ্যে খুবই বড় একটি ক্যাসিনোকে কেনার জন্য এসেছিল। সেখানেই জনির সাথেও দেখা করে, যে গডফাদারের সাহায্যে এখন খুবই বড় একটি হিরোতেও পরিবর্তন হয়ে গিয়েছে এবং এখন জনির কাজ হলো গডফাদারের ঋণকে শোধ করে দেওয়া। এই জন্যই মাইকেল বলতে থাকে আমি এই ক্যাসিনোকে কিনে নিচ্ছি এবং তোমাকে বছরে প্রায় 5 বার এই ক্যাসিনোর মধ্যে আসতে হবে, যাতে এই ক্যাসিনোর স্টার ভ্যালু সবসময় বেড়ে থাকে এবং যাতে আমি সবসময় প্রফিটও পেতে পারি। এমনকি তোমার অন্যান্য হলিউডের স্টারকেও তুমি এই ক্যাসিনোকে নিয়ে রেকমেন্ড করবে। এর উত্তরে জনি বলতে থাকে আমি তোমার ফ্যামিলির জন্য সবকিছুকেই করতে রাজি। সবকিছুকে অ্যারেঞ্জ করার পর মাইকেল এখন ওই ক্যাসিনোর ওনারের সাথে দেখা করে, কিন্তু ওই ক্যাসিনো ওনারটি নিজের ক্যাসিনোকে বিক্রি করতে চাইছিল না, কারণ সে গডফাদারের রাইভাল গ্যাংকে সবসময় সাপোর্ট করত এবং সে খুব ভালোভাবেই জানে যে এখন গডফাদার দুর্বল হয়ে গিয়েছে। এই জন্য এখন তার বিজনেসকে চালানোর জন্য গডফাদারের নয় বরং অন্যান্য গ্যাংয়ের দরকার হবে। সমস্ত কিছুকে শোনার পর মাইকেল আবার ফেরত এসে যায়। এখানেই আমরা জানতে পারি যে মাইকেল এখন নিজের পুরনো গার্লফ্রেন্ডের সাথেই বিয়ে করে নিয়েছে এবং তার একটি ছেলেও রয়েছে। মাইকেল তার বাবাকে বলতে থাকে আপনি তো অনেক কাজ করে নিয়েছেন, এই জন্যই আপনি এখন বিশ্রাম করুন। কিন্তু এখনো গডফাদার মাইকেলকে বলতে থাকে কি করা উচিত এবং কি করা উচিত নয়। সে মাইকেলকে বলতে থাকে আমাদের পরিবারের খুবই একটি ভরসার লোক তোমাকে একটি গ্যাংস্টার মিটিং এর জন্য যাওয়ার জন্য বলবে, কিন্তু তুমি তার উপরে বিশ্বাস করে কখনোই ওখানে যেও না, নাহলে তুমি ওখানে অবশ্যই মারা যাবে। আসলে তো আমি ফ্রেডো এবং সানিকেই এই বিজনেসের মধ্যে নিয়ে আসতে চেয়েছিলাম। আমি তো খুব ভালোভাবেই জানি যে তোমার চিন্তা এবং তোমার লাইফস্টাইল পুরোপুরি ভাবেই আলাদা, এই জন্যই আমি চাই না যে তুমি সবকিছু করো বলে। এই জন্য আমাকে বাধ্য হয়ে তোমাকে এই বিজনেসের মধ্যেই নিয়ে আসতে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও আমার ছেলে। এর উত্তরে মাইকেল বলতে থাকে চিন্তা করার কোনো রকম ব্যাপার নেই বাবা, আমরা এতদিন পর্যন্ত যত কিছুকে হারিয়েছি সেগুলো সবকিছুই এক এক করে ফেরত আসবে। এর কয়েক বছর পরে আমরা দেখতে পাই মাইকেলের ছেলে এখন যারা অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং গডফাদার নিজের নাতির সাথে গার্ডেনের মধ্যে খুব ভালোভাবে খেলাধুলা করছিল। তখনই তার বুকের মধ্যে অ্যাটাক এসে যায় এবং গডফাদার ওখানেই মারা যায়। গডফাদারের ফিউনারেলের মধ্যে সমস্ত গ্যাংস্টারের লোকেরাই আসে। এখানেই আমরা দেখতে পাই গডফাদার যেমন ওয়ার্নিং দিয়েছিল মাইকেলকে, তেমনই তাদেরই ফ্যামিলির একটি মেম্বার মাইকেলকে বলতে থাকে বাকি গ্যাং এর লোকেরা একটি মিটিং কে অ্যারেঞ্জ করছে, এই জন্য এই মিটিং এর মধ্যে তোমাকেও আসতে হবে। মাইকেল খুব ভালোভাবেই জানতো তাকে এখানে শেষ করে দেওয়ার জন্যই ওই মিটিং কে আয়োজন করা হয়েছে। এই জন্যই মাইকেল উত্তর দেয় আমি অবশ্যই এই মিটিং এর মধ্যে যাব, কিন্তু সে বলে কনির ছেলের নামকরণ রয়েছে
এই জন্য আমি ওই ফাংশনের পরেই ওখানে আসবো। নামকরণ ফাংশনের সময় বাকি 5টি রাইভেল গ্যাং কিছুটা পরিমাণে রিল্যাক্স হয়ে যায়, কিন্তু মাইকেল এটিরই সুযোগকে নিয়ে নিজের প্রত্যেকটি লোককেই পাঠিয়ে দেয় এবং সে ওই গ্যাং এর 5টি লিডারকেই ওখানেই মেরে দেয়। একটি গ্যাংস্টারকে লিফটে, একটি গ্যাং এর লিডারকে মাসাজ পার্লারের মধ্যে, এমন ভাবেই সে নিজের প্রত্যেকটি রাইভেল গ্যাংকেই মেরে দেয়। এবং যেই লোকটি মাইকেলের ফ্যামিলির মধ্যেই থেকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল তাকেও মাইকেলের লোকেরা মেরে দেয়। এই সময়ের মধ্যেই মাইকেল জানতে পেরে যায় যে তার বড় ভাই সানিকে কনির হাজবেন্ড কার্লোই মেরেছিল। সে জেনে বুঝেই একটি মেয়ের সাথে অ্যাফেয়ার করেছিল, যাতে সে রেগে গিয়ে এই সমস্ত কথাগুলোকে তার ভাইকে বলে দেয় এবং যাতে সুযোগ বুঝে সে সানিকে মেরে দিতে পারে। এরপরেই মাইকেল কার্লোকে ধরে জিজ্ঞাসা করতে থাকে, তুমি সানিকে কেন মেরেছিলে? কিন্তু কার্লো উত্তর দিতে থাকে, আমি সানিকে মারিনি, আসলে কার্লোকে অন্য গ্যাংয়ের লোকেরা সাপোর্ট করত, এই জন্যই সে এখন রেগে রেগে কথা বলছিল। কিন্তু তখনই মাইকেল তাকে বলতে থাকে, তুমি যে গ্যাংয়ের লোকেদের কথাকে ভেবে আমার উপর রেগে রেগে কথা বলছো, আমি তাদের সবাইকেই নরকের মধ্যে পাঠিয়ে দিয়েছি। এই কথাকে শোনার পর কার্লো তো প্রায় কাঁদতেই শুরু করে দেয়, কিন্তু মাইকেল বলতে থাকে, ভয় পেও না, আমি তোমাকে মারবো না, কারণ তোমাকে মেরে দেওয়ার পর আমার বোন বিধবা হয়ে যাবে। এই জন্যই তুমি লস ভেগাসের মধ্যে পৌঁছে গিয়ে আমাদের ওই বিজনেসকে দেখো। এখানেই কার্লো লস ভেগাসের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মাইকেলের লোকেরা তাকেও মেরে দেয়। মাইকেল আসলে মনে করছিল কোনি বিধবা হলেও ঠিক আছে, কিন্তু সে নিজের ভাইয়ের মৃত্যুর বদলাকে অবশ্যই নেবে। এরপরে কোনি দৌড়ে চলে আসে এবং সে মাইকেলের উপর চেল্লাতে শুরু করে দেয় এবং সে মাইকেলকে বলতে থাকে, তুমি তো শুধুমাত্র সানির মৃত্যুর রিভেঞ্জকেই নিতে চেয়েছিলে, তুমি আমার এবং আমার ছেলের কথাকে একটু মাত্র ভাবনি, কমসে কম তো আমার এবং আমার ছেলের কথাকে তো বাবা উচিতই ছিল, আমার জন্য তো আমার হাজবেন্ডকে ছেড়ে দিতে পারতে। এরপরে মাইকেলের ওয়াইফ তাকে শান্ত করাতে থাকে, কিন্তু সে তার মুখের উপরেই নিউজ পেপার ছুঁড়ে দেয় এবং সে বলতে থাকে, দেখো তোমার হাজবেন্ড কতজন মানুষকে মেরেছে, এমনকি সে তো আমার হাজবেন্ডকেও মেরে দিয়েছে। মাইকেল কোনোভাবে কনিকে শান্ত করে ওখান থেকে পাঠিয়ে দেয়। এখানেই মাইকেলের ওয়াইফ তাকে জিজ্ঞাসা করতে থাকে, কনি কি সত্য কথা বলছে? এর উত্তরে মাইকেল বলতে থাকে, আমি তো কাউকেই মারিনি। যেই কথাকে শোনার পর তার ওয়াইফ শান্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। মাইকেল তো আসলে এখানে মিথ্যে কথা বলেছিল, কারণ সে নিজের পার্সোনাল লাইফকে ঠিক মতো ভাবে চালাতে চেয়েছিল। এর কিছুক্ষণ পরে মাইকেলের ওয়াইফ দেখতে পায় মাইকেলের গ্যাং এর লোকেরা এখন মাইকেলের হাতকে চুমু খাচ্ছে, যেমন ভাবে তারা গডফাদার অর্থাৎ ভিটোর হাতকে চুমু খেত, অর্থাৎ এখন থেকে মাইকেলই হলো গডফাদার। এরপরে গ্যাং এর লোকেরা কিছুকে ডিসকাস করার জন্য ওই রুমকেই বন্ধ করে দেয়। এখানে মাইকেলের ওয়াইফ বুঝতে পেরে যায় যে তার হাজবেন্ড এখন গডফাদার হয়ে গিয়েছে এবং সে মিথ্যে কথা বলেছে, আসলে সে কাউকে মারেনি বলে, এবং সে বুঝতে পেরে যায় মাইকেলই সবাইকে মেরেছে, এমনকি কনির হাজবেন্ড কার্লোকেও সেই মেরেছে। এর সাথে দ্য গডফাদার মুভিটি এখানেই শেষ হয়ে যায়।